এসটিএম বক্স অফিসে আজ আমরা আপনাদের জন্য যে মুভির গল্প নিয়ে এসেছি তার নাম গডস অফ ইজিপ্ট। মুভিটি 2016 সালে মুক্তি পায়। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল $140 মিলিয়ন। মুভির সেট দেখে আপনাদের নিশ্চয়ই প্রাচীন মিশরের কথা মনে হচ্ছে, তাই না? আসলে সিনেমার বেশিরভাগ অংশ চিত্রায়িত হয়েছে অস্ট্রেলিয়ায়। প্রায় 2000 ভিজুয়াল ইফেক্ট শট ও ব্যাপক সিজিআই ব্যবহারের মাধ্যমে ডিরেক্টর অ্যালেক্স প্রয়াস মিশরীয় পৌরাণিক গল্পকে তার নিজের মতো করে দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ সিনেমাটি মিশরীয় মিথোলজি বা মিশরের ইতিহাসকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করে না। এটি বরং একটি ফ্যান্টাসি অ্যাকশন থ্রিলার, যার মধ্যে একটু একটু মিথোলজির ছোঁয়া রয়েছে। চলুন সিনেমার গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতেই একজন ন্যারেটর গল্পের পেছনের কাহিনী বর্ণনা করে বলে যে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল প্রাণীর জন্মস্থান হচ্ছে মিশর, অর্থাৎ মানব সভ্যতা শুরু হয়েছে মিশরে। সেই সময় প্রাচীনতম এই সভ্যতায় সাধারণ মিশরীয়দের মাঝে দেবদেবীরাও বসবাস করত। তবে স্বভাবতই দেবতাদের শারীরিক বৈশিষ্ট্য মানুষের চেয়ে আলাদা ছিল। তারা সাধারণ মানুষের চেয়ে অনেক দীর্ঘাকৃতির ছিল। তাদের শরীরে রক্তের বদলে সোনা প্রবাহিত হতো। তাদের আরও একটি বৈশিষ্ট্য হল যে তারা তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো রূপ ধারণ করতে পারত। রা ছিলেন সূর্যের দেবতা। তিনি তার দুই ছেলের মাঝে মিশরকে ভাগ করে দিয়েছিলেন। মিশরের জনপ্রিয় রাজা ছিল গড অফ লাইফ ওসাইরিস, যিনি নীলনদ ও সম্পূর্ণ মিশরের উপর রাজত্ব করতেন। অপরদিকে তার ভাই সেট মিশরের চারপাশের বিরান মরুভূমি শাসন করত। নিশ্চিতভাবেই বড় ভাইকে রাজা বানানোর জন্য সেটের মাঝে হিংসা ও তার বাবার প্রতি এক ধরনের রাগ জমা হয়ে থাকে। অতঃপর সময় চলে এসেছে যখন ওসাইরিসকে তার উত্তরসূরি বেছে নিতে হবে, অর্থাৎ সে রিটায়ারমেন্টে যাবে এবং তার ছেলে বায়ুর দেবতা হোরাসের হাতে শাসনভার তুলে দিবে। আমাদের এই গল্পে মিশরের ভাগ্য নির্মাণের দেবদেবীদের পাশাপাশি একজন সাধারণ মানুষেরও বড় ভূমিকা ছিল। চলুন পরিচয় হওয়া যাক বেকের সাথে। বেক একজন সিসকে চোর। সে তার প্রেমিকা জায়ার সাথে শহরের মাঝখানে ছোট্ট একটা বাড়িতে বসবাস করে। তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। বেক গডসদের সম্পর্কে কিছুটা সন্দেহপ্রবণ হলেও জায়া দেবদেবীদের মনে প্রাণে বিশ্বাস করত। আচ্ছা, রাজ্যাভিষেক তো প্রায় চলে এসেছে। আমাদের হবু রাজা হোরাসের খবর কি? হোরাস তার স্বভাব অনুযায়ী প্রেমের দেবী ও তার প্রেমিকা হ্যাথরের সাথে রসলীলায় ব্যস্ত। রাজ্যাভিষেক অনুষ্ঠানে হাজার মানুষের মাঝে আমরা বেক ও জায়াকেও দেখতে পাই। একে একে দেবদেবীরা হোরাসকে আশীর্বাদ করতে আসে। জনপ্রিয় রাজা ওসাইরিস ঘোষণা করে তার লেগাসি হচ্ছে ধনী গরিব নির্বিশেষে সকলেরই পুনর্জন্ম হবে, অর্থাৎ কোনো বাধা ছাড়াই প্রত্যেকে পরলোকে প্রবেশাধিকার পাবে। যখন তিনি তার ছেলের মাথায় রাজার মুকুট পরিয়ে দিতে যাবেন, ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় সেট। সেট হোরাসকে একটি বাঁশি উপহার দেয়। হোরাস বাঁশিতে ফু দিলে সেটের আর্মি সেই অনুষ্ঠানে এসে হাজির হয় ও সেট ওসাইরিসকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে। ওসাইরিস যুদ্ধ করতে রাজি হয় না। সেই মুহূর্তে তার বাবার দেওয়া অস্ত্র দিয়ে সেট ওসাইরিসকে হত্যা করে নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে। ভয়ে সব দেবদেবীরা নতজানু হয়ে সেটকে রাজা হিসেবে মেনে নেয়। সেট সকল মানুষদের তাকে পূজা করতে বাধ্য করে। সে আরও ঘোষণা করে আজ থেকে আর কেউ ফ্রিতে পুনর্জন্ম নিতে পারবে না। পরলোকে প্রবেশ করতে হলে সকলকে ট্যাক্স দিতে হবে। এরপরে হোরাসের সাথে সেটের একটি ভয়াবহ যুদ্ধ হয়। যুদ্ধের এক পর্যায়ে তারা দুইজন তাদের আসল রূপ ধারণ করে একে অপরকে আঘাত করতে থাকে। এই যুদ্ধে সেট জয়লাভ করে এবং হোরাসের দুটি চোখ উপড়ে ফেলে। এই চোখ দুটি ছিল তার শক্তির আসল উৎস। সেট যখন হোরাসকে হত্যা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে হ্যাথর নতজানু হয়ে হোরাসের প্রাণ ভিক্ষা চায়। সেট হোরাসকে হত্যা না করে তাকে নির্বাসিত করে এবং হ্যাথরকে তার রক্ষিতা বানিয়ে রাখে। 1 বছর পর সেট একে একে সকল বিদ্রোহী দেবদেবীদের খুঁজে খুঁজে হত্যা করতে থাকে। সে উর্সু নামে একজন আর্কিটেক্টকে নিয়োগ দিয়েছে তার নামে বিশেষ বিশেষ স্থাপনা নির্মাণের জন্য। এদিকে জায়া উর্সুর বাসায় দাসী হিসেবে কাজ করছে, যেখানে সময় সুযোগ বুঝে বেক মাঝে মাঝে তার সাথে দেখা করতে যায়। একদিন তারা পরিকল্পনা করে জায়া উর্সুর লাইব্রেরি থেকে ব্লুপ্রিন্ট চুরি করবে ও বেক সেটা ব্যবহার করে সেটের পিরামিড থেকে হোরাসের চোখ উদ্ধার করে নিয়ে আসবে, যাতে হোরাস হারানো পাওয়ার ফিরে পায় ও তাদের মুক্ত করে। বেক তার চুরি বিদ্যা কাজে লাগিয়ে এক রাতে পিরামিডে প্রবেশ করে। সেখানে অনেকগুলো ফাঁদ থাকলেও সে একে একে সবগুলো বাধা অতিক্রম করতে সক্ষম হয়।
পিরামিডের অভ্যন্তরে হোরাসের একটি মাত্র চোখ রাখা ছিল। বেক সেখান থেকে তা উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু পরের দিন উর্সু জানতে পারে যে এই চুরির সাথে বেক ও জায়া জড়িত। উর্সুর লোকজন তাদের ধরতে এলে বেক হোরাসের চোখ ব্যবহার করে তাদের প্রায় অন্ধ করে জায়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উর্সু একটি তীর ছুড়লে সেই তীরের আঘাতে জায়া মারা যায়। মারা যাওয়ার পূর্বে জায়া তাকে বলে, মৃত্যু মানেই সবকিছুর শেষ নয়। বেক জায়ার বডি নিয়ে হোরাসের পিরামিডে যায়। সেখানে আমরা অন্ধ এবং বিধ্বস্ত হোরাসকে দেখতে পাই। বেক হোরাসকে বলে, আমি তোমাকে তোমার চোখ ফিরিয়ে দেব, কিন্তু শর্ত হচ্ছে জায়াকে তার জীবন ফিরিয়ে দিতে হবে। হোরাস ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু জায়া আসলে ইহলোক ত্যাগ করেছে। তাকে ফিরিয়ে আনা আর সম্ভব না। এরপর হোরাস অন্ত্যেষ্টিক্রিয়া ও মৃত্যুর দূত এনুবাসকে ডেকে নেয়। এনুবাস জায়ার আত্মাকে নিয়ে পরলোকে পাড়ি জমায়। বেক হোরাসকে তার একটি চোখ ফিরিয়ে দিলে সে তার অপর চোখটিও ফেরত চায়। বেক তাকে বলে তার অপর চোখটি সেটের পিরামিডে রয়েছে এবং পিরামিডের প্রবেশপথ তার জানা। আসলে বেক জানে জায়া একজন দাসী। সে পরলোকে যাওয়ার ট্যাক্স পরিশোধ করতে পারবে না, তাই সে হোরাসের সাথে একটা চুক্তি করে। তারা বেকের পিরামিড থেকে হোরাসের চোখ উদ্ধার করবে ও হোরাস সেটকে হত্যা করে রাজা হবে, কিন্তু এটা করতে হবে জায়ার পরলোক যাত্রা শেষ হওয়ার আগে। হোরাস বেকের সহায়তা পাওয়ার জন্য আসলে তাকে এই অসম্ভব প্রতিশ্রুতি দেয়। মৃত্যুলোক থেকে কেউ কাউকে ফিরিয়ে আনতে পারে না। হোরাস জানে সে একা সেটকে হত্যা করতে পারবে না, তাই সে বেককে নিয়ে তার দাদা সূর্য দেবতা রায়ের কাছে যায়। রা আকাশে একটি বিশেষ রথে বসবাস করে। সেখানে সে সারাদিন সূর্যকে তার সাথে বেঁধে পূর্ব থেকে পশ্চিমে টেনে নেয় ও রাতে অ্যাপোফিস নামক এক দানবের সাথে যুদ্ধে লিপ্ত থাকে। সভ্যতার শুরু থেকেই অ্যাপোফিস সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে চায়, আর সূর্য দেবতা রা প্রতি রাতে তার সাথে যুদ্ধ করে সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। হোরাস একটি শিশিতে করে রথের নিচে বয়ে চলা এক সোনালী তরল নিয়ে নেয়, যেটা দিয়ে সে সেটকে দুর্বল করে তাকে হারানোর পরিকল্পনা করে। রা হোরাসকে বলে, প্রতিটি দেবতার একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে যা তাকে অবশ্যই পালন করতে হয়। সেটা করতে ব্যর্থ হলে দেবতারা দুর্বল হয়ে পড়ে। হোরাস ধরে নেয় সে তার বাবার খুনি সেটকে হত্যা করতে পারেনি জন্য সে দুর্বল হয়ে তার চোখ হারিয়েছে। পৃথিবীতে ফেরার আগে রা হোরাসকে বলে, আমি জানি সেট একজন ভালো শাসক নয়, কিন্তু তুমি যে তার চেয়ে ভালো হবে এ বিষয়েও আমার সন্দেহ রয়েছে। এদিকে সেট তার আর্মি নিয়ে সকল বিদ্রোহী দেবতাদের ধ্বংস করছে। তার আর্মি কমান্ডার তাকে বলে যে বেঁচে যাওয়া কিছু বিদ্রোহী দেবতা সেটের সাবেক স্ত্রী নেপথিসের বাসায় আশ্রয় নিয়েছে। হ্যাথর তাকে নিষেধ করলেও সেট নেপথিসকে হত্যা করতে তার পিরামিডে যায়। নেপথিস সেখান থেকে উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেট তার দুটো ডানা কেটে তাকে হত্যা করে। হোরাস বেককে নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। একটি পাহাড়ি ঝর্ণা থেকে বেক যখন তার চামড়ার ব্যাগে পানি তুলছিল, তখন সেটের আর্মি কমান্ডার ও তার দল হোরাসের চোখ ফিরিয়ে নিতে তাদের উপর আক্রমণ করে বসে। হোরাস তার সম্পূর্ণ শক্তি ফিরে না পেলেও তাদের সবাইকে মারতে সক্ষম হয়, কিন্তু কমান্ডার বেঁচে যায়। সে পেছন থেকে পাথর দিয়ে হোরাসের মাথায় আঘাত করলে হোরাস পাহাড় থেকে নিচে পড়তে থাকে। বেকও হোরাসের উদ্দেশ্যে লাফ দেয়। হোরাস তার পিঠে থাকা অস্ত্র পাহাড়ের দুই দিকে পাথরে গেঁথে তাদের জীবন রক্ষা করে। কমান্ডার তার মিশনে ব্যর্থ হওয়ায় সেট তার মাথা কেটে তাকে মেরে ফেলে ও যুদ্ধের দেবী দুই বোন অ্যাস্টার্টে ও এনাথকে পাঠায় হোরাসকে হত্যা করতে। সে হ্যাথরকে বলে সে শুধু ইহলোক নয়, পরলোকেও রাজত্ব করতে চায়। সেট জানে হ্যাথর একসময় মৃত্যুপুরীর দেবী ছিল। তার দায়িত্ব ছিল সকল মৃত আত্মাকে পরলোকের রাস্তাতে বিচারের সম্মুখীন করা, যা এখন এনুবাস করছে। হোরাস 40টি দৈত্যকে হত্যা করে 40টি মুক্তাখচিত একটি ব্রেসলেট হ্যাথরকে দেয়। যতক্ষণ পর্যন্ত হ্যাথর সেই ব্রেসলেট পরে রয়েছে, মৃত্যুপুরীর দৈত্যরা তার কিছুই করতে পারবে না। হ্যাথর সত্যিই হোরাসকে অনেক ভালোবাসে। সে তার ক্ষমতা ব্যবহার করে দেখতে পায় হোরাস তার বাবার মন্দিরের দিকে যাচ্ছে। সেট পেছন থেকে সেটা দেখতে পেয়ে তাকে হত্যা করতে যায়। ঠিক সেই সময় হ্যাথর তার হাতের ব্রেসলেট খুলে সেখান থেকে মৃত্যুপুরী পালিয়ে যায়, কিন্তু সেখানে সকল দৈত্যরা তাকে আক্রমণ করলে সে তার ব্রেসলেট আবার পরে নেয় এবং নিজেকে রক্ষা করে।
সে হোরাসের উদ্দেশ্যে রওনা হয়। বেক ও হোরাস মন্দিরের কিনারে বসে রয়েছে। অ্যাস্টারটে ও এনাত দুটি বিশাল আকৃতির সাপের মাথায় চড়ে তাদের হত্যা করতে আসছে। ভয়ঙ্কর এই সাপগুলোর আরও একটি ক্ষমতা হচ্ছে এদের মুখ থেকে ড্রাগনের মতো আগুন বের হয়। বেক নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে একটি সাপের সামনে দিয়ে দৌড়াতে থাকে এবং এই সুযোগে হোরাস এনাত ও তার সাপকে হত্যা করে। একই রকমভাবে বেককে টোপ হিসেবে ব্যবহার করে হোরাস অন্য সাপের মাথায় বসে থাকা অ্যাস্টারটেকে পিরামিড থেকে নিচে ফেলে হত্যা করে। ঠিক সে সময় সেখানে আমরা হ্যাথরকে দেখতে পাই। সে তার সম্মোহীন ক্ষমতা ব্যবহার করে সাপকে আদেশ করে বলে, তোমার অনেক শীত করছে, নিজেকে গরম করো। সাপটি তার নিজের শরীর ও এনাত উভয়কে পুড়িয়ে ধ্বংস করে ফেলে। হ্যাথর হোরাস ও বেককে জানায় সেট সকল দেবতাদের হত্যা করছে। সে স্ফিংসকে তার পিরামিডের গার্ডের দায়িত্ব দিয়েছে। পিরামিডে প্রবেশ করতে চাইলে স্ফিংসকে ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। উত্তর দিতে না পারলে স্ফিংস তাকে মেরে ফেলবে। হোরাস, হ্যাথর ও বেক জ্ঞানের দেবতা টথের সাহায্য নেয়ার পরিকল্পনা করে। টথ জানে সকল বিদ্রোহী দেবতার মতো তাকেও সেট মেরে ফেলবে, তাই সে পৃথিবীর সকল রহস্য লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত। শেষ পর্যন্ত সে রাজি হয় তাদের সাথে যাওয়ার জন্য। বেকের সহায়তায় তারা পিরামিডের ভেতরে প্রবেশ করতেই প্রবেশপথে স্ফিংসের দেখা মেলে। সে তার প্রশ্ন করে, আমি কখনো ছিলাম না, কিন্তু সব সময় থাকব। কেউ আমায় দেখেনি, আর কেউ কখনো দেখবেও না, কিন্তু সবাই জানে আমি অবশ্যম্ভাবী। আমি কে? টথ উত্তরে বলে, তুমি শৃঙ্খলা। উত্তরটি সঠিক নয়। স্ফিংস তাদের মেরে ফেলার জন্য হোরাসকে আঘাত করে। টথ আবার চেষ্টা করে বলে, তুমি শ্রদ্ধা। আবারও ভুল উত্তর দেয়। স্ফিংস আবার হোরাসকে আহত করে। শেষ পর্যন্ত টথ সঠিক উত্তরটি খুঁজে পায়। স্ফিংস বাতাসে মিলিয়ে যায়। বন্ধুরা, আপনারা বলুন তো দাদার সঠিক উত্তরটি কি? কমেন্ট বক্সে আপনাদের উত্তর লিখে আমাদের জানান। তারা পিরামিডের আগুনের গর্তের দিকে এগিয়ে চলছে, আর আগুনের গর্তই সেটের শক্তির উৎস। হোরাসের হাতে সেই বিশেষ সোনালি তরল, সেটা থেকে কয়েক ফোঁটা সেই আগুনে ফেললেই সেটের শক্তি শেষ হয়ে সে দুর্বল হয়ে পড়বে। ঠিক এই সময়ে সেট ও হ্যাথর সেটের আগে থেকে পেতে রাখা ফাঁদে বন্দী হয়ে পড়ে, আর সেট পেছন থেকে টথকে মেরে তার মাথা থেকে তার শক্তির উৎস, তার ব্রেন খুলে নেয়। এই সুযোগে বেক সোনালি তরলটি নিয়ে যেই না আগুনের গর্তে ঢালতে যাবে, সেট জায়ার লকেট বের করে বেককে দেখিয়ে বলে, সে কি সত্যি তোমায় বলেছে যে সে জায়াকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে নিয়ে আসবে? এটা সম্ভব না, এমনকি আমার দ্বারাও। তাদের এই কথোপকথনের মাঝে সেট বেকের হাত থেকে তরলের শিশিটি কেড়ে নিয়ে মাটিতে ঢেলে দেয়। তারপর সেট সেখান থেকে চলে যায়। সে বিদায় নেওয়ার সাথে সাথে সম্পূর্ণ পিরামিডটি ধসে পড়তে শুরু করে। হোরাস তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে কোনো রকমে সেখান থেকে সবাইকে বের করে নিয়ে আসে। হতাশ বেক হোরাসকে বলে, এখন আমি বুঝতে পেরেছি যে আমরা মানে মানুষ তোমাদের দেবতাদের কাছে কতটা মূল্যহীন। হোরাসের নিষ্ঠুরতায় ভালোবাসার দেবী হ্যাথর নিরাশ হয়ে পড়ে। সে এনুবাসকে ডেকে তার সাথে একটি চুক্তি করে। সে তাকে বলে, বেকের প্রেমিকা জায়ার কাছে ট্যাক্স দেওয়ার মতো কিছুই নেই, সে পরলোকে যেতে পারবে না। তাই সে তার হাতের ব্রেসলেটটি জায়ার জন্য দিয়ে নিজেকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয়। সে বেককে বলে, তুমি শেষবারের মতো তোমার প্রেমিকার দেখা পাবে। হোরাস হ্যাথরকে এটা করতে নিষেধ করে, কিন্তু হ্যাথর বলে, আমি ভালোবাসার দেবী, আমি যদি এটা না করি তাহলে আমি কিছুই না। অতঃপর হ্যাথর তার হাতের ব্রেসলেটটি খুলে ফেলে ও সে বাতাসে মিলিয়ে যায়। হোরাস ব্রেসলেটটি বেককে দিলে এনুবাস ও বেক পরলোকের পথে পাড়ি জমায়। এদিকে জায়া তার পরলোকের যাত্রার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সেখানে একটি সাদা পালকের বিপরীতে প্রত্যেকের দেয়া ট্যাক্সের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। যে তার ট্যাক্স পরিশোধ করতে পারছে সে চিরদিনের জন্য পরলোকে প্রবেশ করছে, আর যে ট্যাক্স দিতে পারছে না সে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক যখন জায়ার ট্যাক্সের হিসাব হবে সেই সময় সেখানে এনুবাস ও বেক হাজির হয়। এদিকে সেটের পরিকল্পনা প্রায় শেষ পর্যায়ে। দেবতাদের হত্যা করে তাদের শক্তির যে উৎস সেটা সে দখলে নিয়েছে। ওরাইসিসের হার্ট, নেপথিসের ডানা, হোরাসের চোখ ও টথের ব্রেন সে তার শরীরে স্থাপন করে সে ভীষণ শক্তিশালী হয়ে ওঠে। অতঃপর সে তার বাবা রায়ের রথে যায়।
রা তাকে বলে সেটের সাথে যা যা ঘটেছে এই সবই তার পরীক্ষার অংশ। রা চায় সেট যেন তার জায়গা নেই এবং রায়ের যে কাজ সেট যেন তা করে, কিন্তু সেট সেটা করতে রাজি হয় না। সে চিরদিন বেঁচে থাকতে চায়। সে অ্যাপোফিসের দ্বারা পৃথিবী ও পরলোক সম্পূর্ণ ধ্বংস করে নতুনভাবে সবকিছু শুরু করতে চায়। এরপর তারা দুইজন তাদের আসল রূপে রূপান্তরিত হয়। রা তার চরম শক্তিশালী বল্লম থেকে আগুন ছুঁড়ে তাকে আঘাত করে, কিন্তু যেহেতু সেট আর মাত্র একটা দেবতা নয়, বরং অন্যান্য দেবতাদের শক্তিও তার মাঝে আছে, সে বেঁচে যায়। সে রায়ের বল্লম কেড়ে নেয় এবং তাকে আঘাত করে রথ থেকে নিচে ফেলে দেয়। এদিকে বেক জায়াকে হাথরের ব্রেসলেট দিয়ে পরলোকে প্রবেশের ট্যাক্স পরিশোধ করতে বলে, কিন্তু জায়া বেককে ছাড়া একা পরলোকে যেতে চায় না। ঠিক সেই সময় সেখানে অ্যাপোফিস এসে তার ধ্বংসযজ্ঞ শুরু করে। জায়া বেককে বলে হোরাসই তাদের একমাত্র আশা। এনুবাসও তাকে একই কথা বলে। বেক ইহলোকে ফিরে এসে হোরাসের সাথে যোগ দেয়। পরলোক থেকে নেপথিস তার রথ পাঠিয়ে দেয় হোরাসদের সাহায্য করার জন্য। এদিকে সেট তার টাওয়ারের উপর দাঁড়িয়ে রায়ের বল্লম উঁচিয়ে অ্যাপোফিসকে আহ্বান করে পৃথিবী ধ্বংস করার জন্য। নীল নদ থেকে অ্যাপোফিসের ধ্বংসযজ্ঞ শুরু হয়। হোরাস উর্সুকে বাধ্য করে তাদের টাওয়ারের প্রবেশপথ দেখাতে। তারা একটি লিফটে করে উপরে উঠতে থাকে। হোরাস টাওয়ারে প্রবেশ করে ও বেক উর্সুর সাথে যুদ্ধে লিপ্ত হয়। এদিকে সেট আর হোরাসের একটি এপিক ব্যাটেল শুরু হয়। তারা একে অপরকে আঘাত করতে থাকে, কিন্তু সেট হোরাসের তুলনায় অনেক বেশি শক্তিশালী। হোরাস তার সাথে পেরে উঠছে না। বেক লিফট থেকে একটি দড়ি খুলে নিয়ে সেটার সহায়তায় উর্সুকে হত্যা করে। তবে উর্সু মারা যাওয়ার পূর্বে বেক তাকে বলে সেট আফটার লাইফ ধ্বংস করে দিয়েছে, তুমি আর সেখানে যেতে পারবে না, তুমি ভুল দেবতা বেছে নিয়েছ। এদিকে সেট যখন হোরাসকে মেরে ফেলতে যাবে, ঠিক সেই সময় টাওয়ারের উপর থেকে বেক তার হাতে থাকা দড়ি দিয়ে সেটকে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। সেট তার আসল রূপে রূপান্তরিত হয়ে বেককে ধরে ছুঁড়ে ফেলে, কিন্তু সুযোগ বুঝে বেক সেটের মাথা থেকে হোরাসের চোখ খুলে নিয়ে তার দিকে ছুঁড়ে দেয়। চোখটি টাওয়ারে লেগে নিচে পড়ে যেতে থাকে। এদিকে বেকও টাওয়ার থেকে পড়ে যেতে থাকে, কিন্তু হোরাস তার চোখের দিকে না গিয়ে বরং বেককে রক্ষা করতে চেষ্টা করে। অতঃপর সেট তার বল্লম দিয়ে টাওয়ারে আঘাত করলে টাওয়ার থেকে গলিত লাভা পড়তে থাকে। শেষ রক্ষা না করতে পেরে হোরাস টাওয়ারের কার্নিশ ছেড়ে দিয়ে নিজের আসল রূপে রূপান্তরিত হয়ে আহত বেককে মাটিতে নামিয়ে দেয়। সে এখানে তার আসল পরীক্ষার বিষয় উপলব্ধি করতে পারে। তার আসল ডেস্টিনি হচ্ছে মানব জাতিকে রক্ষা করা, সেটকে হত্যা করা নয়। যখনই সে এটা বুঝেছে, তখনই সে তার সকল শক্তি ফিরে পেয়েছে। অতঃপর দুই দেবতা তাদের আসল রূপে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। মহাকাব্যিক এই যুদ্ধে শেষ পর্যন্ত হোরাস বিজয়ী হয়। মারা যাওয়ার পূর্বে সেট তার টাওয়ার ধ্বংস করে ফেলে। হোরাস রায়ের সেই বল্লম দিয়ে আঘাত করে সেটকে মেরে ফেলে। এরপর সেট আকাশে উড়ে গিয়ে রায়ের হাতে তার বল্লমটি ধরিয়ে দেয়। রা বল্লম পেয়ে তার আসল রূপে ফিরে আসে ও অ্যাপোফিসকে একের পর এক আঘাত করে তাড়িয়ে দেয়। এদিকে পরলোকের দরজাও আবার উন্মুক্ত হয়ে যায়। হোরাস পৃথিবীতে ফিরে আসে ও একটি ছোট বাচ্চা তাকে তার চোখ ফিরিয়ে দেয়। হোরাস বেকের কাছে ফিরে আসে, কিন্তু সেটের আঘাতে সে মারাত্মকভাবে আহত হয়েছিল। বেক মারা যায়। হোরাস বেকের বডি নিয়ে এসে জায়ার পাশে সমাধিস্থ করতে চায়। তখন সেখানে রা উপস্থিত হয়ে সে হোরাসকে বলে, আমি তোমার কাছে ঋণী, বলো তুমি কি চাও। ব্যথিত হোরাস বলে, আমি যা চাই তা অসম্ভব। রা বুঝতে পারে হোরাস কি চায়। সে তার ইচ্ছা পূর্ণ করে। বেক ও জায়া তাদের জীবন ফিরে পায়। শুধু বেক ও জায়াই নয়, এরপর আমরা দেখতে পাই নেপথিস মিশরের রাজার মুকুট টথের হাতে দেয় ও টথ তা হোরাসের মাথায় পরিয়ে দিয়ে তাকে মিশরের রাজা হিসেবে ঘোষণা করে। গডস অফ ইজিপ্টের এখানেই পরিসমাপ্তি। এই মুভির বিশ্লেষণে আমরা দেখতে পাই লোভ লালসা ক্ষমতার লোভ শুধু মানুষ নয়, বরং মিথোলজির দেবতাদের মধ্যেও ছিল, কিন্তু তাদের পরিণতি কখনো ভালো হয়নি। অপরদিকে অসামান্য ক্ষমতাধর হয়েও নশ্বর মানুষকে যে দেবতারা ভালোবেসেছেন তারা পুরস্কৃত হয়েছে। সুতরাং সুন্দর একটি পৃথিবী গড়তে হলে আমাদের উচিত
মানুষকে ভালোবাসা, মানব জাতিকে ভালোবাসা। এই ধরনের আরো মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।